আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম সাবগ্রুপ, তাই তো? সাবগ্রুপকে দিয়ে আমাদের শেষ হয়েছিল। আজকে আমরা দুটো ইম্পর্টেন্ট জিনিস পড়বো। মোটামুটি গ্রুপ থিওরি তাহলে মোটামুটি বলা যেতে পারে যে আমাদের শেষ হয়ে যাবে। সেটার একটা হচ্ছে তোমাদের কোসেট, আজকে আমরা এইগুলোকে আমরা কভার করবো। একটা হচ্ছে কোসেট, 2 নম্বর হচ্ছে তোমাদের ল্যাগ্রাঞ্জ থিওরেম, আর 3 নম্বর হচ্ছে তোমাদের ফ্যাক্টর গ্রুপ, কারণ কোসেট এবং ফ্যাক্টর গ্রুপ হচ্ছে ভেরি ক্লোজলি একে অন্যের সঙ্গে সম্পর্কিত। তো এই তিনটে জিনিস আজকে পড়বো, কোসেট, ল্যাগ্রাঞ্জ থিওরেম অ্যান্ড দ্য ফ্যাক্টর গ্রুপ। এই তিনটে টপিক হয়ে গেলে আমাদের মোটামুটি গ্রুপ থিওরি তুমি বলতে পারো মোটামুটি শেষের দিকে প্রায় চলে যাবে। আর একটা দুটো টপিক জাস্ট বাদ থাকবে, সুতরাং এই উইকের মধ্যে তোমাদের হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে কোসেট এবং সাউন্ড আসছে না। সাউন্ড আসছে না, ও সরি, আমি আসলে মাইক্রোফোনটাকে অন করতে ভুলে গেছিলাম, সরি। আচ্ছা, তো আজকে ক্লাসে আমরা ডিসকাস করবো মেনলি তিনটে টপিক, সেটা হচ্ছে কোসেট, ল্যাগ্রাঞ্জ থিওরেম অ্যান্ড দ্য ফ্যাক্টর গ্রুপ। এই তিনটে ডিসকাশন করবো। সুতরাং এই তিনটে টপিক পড়লে মোটামুটি আমাদের সিলেবাস অনেকটাই কভার আপ হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং আর হয়তো ম্যাক্সিমাম 2-1 দিন লাগবে হয়তো, তাহলে আমাদের হয়ে যাবে। তো আজকে আমরা শুরু করে দিচ্ছি কোসেট, ল্যাগ্রাঞ্জ থিওরেম অ্যান্ড ফ্যাক্টর গ্রুপ। তো লাস্ট ক্লাসে আমরা ডিসকাশন করেছিলাম তোমার সাবগ্রুপকে নিয়ে, তাই তো? সাবগ্রুপকে নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা হয়েছিল, যেটা বলেছিলাম যে সাবগ্রুপ হচ্ছে এমন একটা গ্রুপ, মানে ধরো 4টে এলিমেন্ট দিয়ে আমি একটা গ্রুপকে ফর্ম করেছি, বা n সংখ্যক এলিমেন্টকে দিয়ে আমি একটা গ্রুপ ফর্ম করেছি। তাহলে সাবগ্রুপ হচ্ছে সেই গ্রুপটা যে ওই গ্রুপ থেকে কয়েকটা এলিমেন্টসকে নিয়ে যদি আমি একটা গ্রুপ ফর্ম করি, যারা কিনা হচ্ছে গ্রুপের বেসিক পস্টুলেটসগুলোকে ফলো করে চলবে, তাহলে ওদেরকে আমরা কী বলবো না, সাবগ্রুপস। কী বলবো বুঝতে পারলে? ধরো আমি একটা 4 এলিমেন্ট গ্রুপ নিয়েছি, যেটা আমি সেই লাস্ট ক্লাসে বলেছিলাম যে ধরো ওই অবজেক্টস হ্যাভিং টু ফোল্ড অ্যাক্সিস, মানে সিমেট্রি অ্যাক্সিস, এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমাদের 4টে সিমেট্রিক এলিমেন্টস আছে, 1 rx পাই, ry পাই অ্যান্ড rz পাই। এটা হচ্ছে আমাদের একটা 4 এলিমেন্ট গ্রুপ। তার মানে এর অর্ডার হচ্ছে আমাদের 4, অর্ডার ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে আমরা সাবগ্রুপ বা নর্মাল সাবগ্রুপ, তুমি যাই বলো না কেন, সাবগ্রুপ কিংবা নর্মাল সাবগ্রুপ হচ্ছে সেই সমস্ত অবজেক্টসের কালেকশন। মানে ধরো তুমি এখান থেকে একটা আইডেন্টিটি এলিমেন্ট নিলে, আইডেন্টিটি এলিমেন্টটাকে তোমাকে অবশ্যই নিতে হবে, কারণ আমরা এই 4টে এলিমেন্ট থেকে যদি দুখানা এলিমেন্টকে নিয়ে আমি যদি একটা গ্রুপ ফর্ম করি, তার মধ্যে ডেফিনেটলি একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে। সুতরাং ওয়ানের সঙ্গে যা খুশি কম্বিনেশন, বা যেমন ধরো 1-এর সঙ্গে rx পাই, বা 1-এর সঙ্গে ry পাই, বা 1-এর সঙ্গে rz পাই, এই তিনটা আমার হতে পারে কি না সাবগ্রুপ, এবং তারা কিন্তু গ্রুপের বেসিক পস্টুলেটসকে ফলো করে চলবে। তাহলে এখান থেকে আমাদের সাবগ্রুপস হতে পারে 1 rx পাই, এই একটা হতে পারে সাবগ্রুপ। দিস আর মাই সাবগ্রুপস 1 rx পাই হতে পারে, 1 ry পাই হতে পারে। মানে 4টে এলিমেন্টের মধ্যে থেকে আমি দুখানা এলিমেন্টকে আমি চুজ করলাম যে যারা কিনা হচ্ছে গ্রুপের বেসিক পস্টুলেটসকে ফলো করে চলবে। তাহলে 1 rx পাই, 1 ry পাই আর 1 rz পাই। এটা হচ্ছে আমাদের পসিবল সাবগ্রুপস। এবং একটা জিনিস খেয়াল করার মতো হচ্ছে যে সাবগ্রুপসের যে অর্ডার মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস। সাবগ্রুপসের অর্ডার কিন্তু হচ্ছে আমাদের অরিজিনাল যে গ্রুপটা তার কিন্তু ডিভাইজার হতে হবে, মানে এখানে দেখো, বুঝতে পারছো, এখানে আমাদের প্রত্যেকটা সাবগ্রুপেরই অর্ডার হচ্ছে আমাদের 2 করে, অর্ডার ইকুয়াল টু 2। সেটা কিন্তু দ্যাট মাস্ট বি আ ডিভাইজার অফ দ্য অরিজিনাল গ্রুপস অর্ডার, মানে অরিজিনাল গ্রুপের যে অর্ডার তা কিন্তু ডিভাইজার হতে পারে। তার মানে তুমি কিন্তু এখান থেকে কোনোভাবেই 3টে এলিমেন্টকে নিয়ে তুমি একটা সাবগ্রুপ ফর্ম করতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, 1 মানে আইডেন্টিটি এলিমেন্ট ইজ ইটসেলফ এ সাবগ্রুপ। আইডেন্টিটি এলিমেন্ট ইটসেলফ এ সাবগ্রুপ, মানে ওটা হচ্ছে একটা সেপারেট ক্লাস। আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে একটা সেপারেট ক্লাস। আইডেন্টিটি এলিমেন্ট ক্যান ফর্ম আ 1 এলিমেন্ট গ্রুপ ইটসেলফ, ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে পসিবলি আমরা 3টে সাবগ্রুপ বানাতে পারবো। একটা হচ্ছে সিম্পল একটা আইডেন্টিটি এলিমেন্ট 1, বা হতে পারে যে কোনো একটা 1-এর সঙ্গে rx পাই, বা ry পাই, বা rz পাই, অ্যান্ড দ্য গ্রুপ ইটসেলফ, মানে একটা গ্রুপ নিজে সাবগ্রুপ। তাহলে আমরা এখান থেকে অল পসিবল 3টে কম্বিনেশন বানাতে পারতাম। একটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, মানে 1 এলিমেন্ট একটা সাবগ্রুপ, 2 এলিমেন্ট একটা সাবগ্রুপ অ্যান্ড 4 এলিমেন্ট একটা সাবগ্রুপ। তাহলে দেখো 1, 2 অ্যান্ড 4 এই 3টে নাম্বারই কিন্তু হচ্ছে 4-এর ডিভাইজার হলো,
মানে সুতরাং তুমি 3 এলিমেন্ট সাবগ্রুপ কখনো বানাতে পারবে না, ইট ইজ ইম্পসিবল। এটাই অ্যাকচুয়ালি আমাদের কি বলছে না, এই ল্যাগ্রাঞ্জ থিওরেম বলছে। দ্য অর্ডার অফ দ্য সাবগ্রুপ মাস্ট বি আ ডিভাইজার অফ দ্য অর্ডার অফ দ্য গ্রুপ। The order of the subgroup, that is in this case it is 2, is the divisor of the order of the group। মানে আমাদের যে এই যে 4 এলিমেন্ট গ্রুপটা আছে এর অর্ডার হচ্ছে 4, দ্যাট 2 মাস্ট বি ডিভাইজার অফ দ্য 4। সো দিস কল দ্য ল্যাগ্রাঞ্জেস থিওরেম। সো এক কথায় আমি সিম্পলি বলে দিলাম। সুতরাং ল্যাগ্রাঞ্জেস থিওরেম তোমরা বুঝতে পেরে গেলে, ঠিক আছে। তাহলে এবার ধরো তুমি যদি ধরো D3, ধরো তুমি D3 নিয়েছো, D3 মানে বুঝতেই পারছো তোমাদের সেই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যে গ্রুপটা ওটাকে আমরা D3 গ্রুপ বলে থাকি। সেখানে আমাদের পসিবলি 6টা এলিমেন্ট আছে। একটা হচ্ছে 1, একটা হচ্ছে তোমাদের আমি ABC করে বলছি, 1 A B C D and E, 6 এলিমেন্টস গ্রুপ আছে। এই প্রত্যেকটা এলিমেন্টসের নিজস্ব ফাংশন আছে। যেমন ধরো A রিপ্রেজেন্ট করছে মানে জেড অ্যাক্সিসের অ্যাবাউটে 2π/3 রোটেশন, বি রিপ্রেজেন্ট করছে জেড অ্যাক্সিসের অ্যাবাউটে 4π/3 রোটেশন, অ্যান্ড দি সি ডি ই দিজ আর অল দ্য রিফ্লেকশনস। আজকে তোমাদের মনে আছে এগুলো। সুতরাং এখানে তুমি 6 এলিমেন্টসে একটা গ্রুপ পেয়েছো, তোমার এখানে আমাদের অর্ডার হচ্ছে আমাদের 6। তো এই অর্ডার 6 থেকে তুমি চাইলে 3 এলিমেন্টের সাবগ্রুপ বানাতে পারো, 2 এলিমেন্টের সাবগ্রুপ বানাতে পারো, কিন্তু 4 কিংবা 5 কখনো হবে না। You cannot make order 4 or order 5 subgroups from the original group, from the original D3 group। তুমি কখনো বানাতে পারবে না, কারণ 4 এবং 5 হচ্ছে 6-এর ডিভিজার হবে না। তাহলে অ্যাকর্ডিং টু ল্যাগ্রাঞ্জেস থিওরেম ইট ইজ ডিসকার্ডেড। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার চলে এসো আমাদের কোসেটের কনসেপ্টটা খুব সোজা। তো আমি জাস্ট কয়েকটা কোশ্চেন করছি, তুমি আমাকে বলবে। হ্যাঁ, ধরা যাক একটা গ্রুপ আছে জি ইজ আ গ্রুপ, যেটা কিনা হচ্ছে জি কমা স্টার অপারেশন দিয়ে স্যাটিসফাই হয়। মানে এটা হচ্ছে আন্ডার দি অপারেশন মাল্টিপ্লিকেশন স্যাটিসফাই হবে। তুমি চাইলে প্লাসও বানাতে পারো। এমন একটা তুমি গ্রুপ বানালে যেটা তোমার প্লাস অপারেশন দিয়ে, যেমন ধরো ইন্টিজার মডিউলো এন হচ্ছে একটা তোমাদের কি গ্রুপ, অ্যাডিশন গ্রুপ বলতেই পারো। তা ধরো জি কমা স্টার একটা গ্রুপ আছে, ধরো জি কমা স্টার, এটা আমাদের স্যাটিসফাই হচ্ছে আন্ডার দি স্টার অপারেশন, ঠিক আছে। অ্যান্ড সাপোজ এইচ হচ্ছে একটা সাবগ্রুপ অফ জি, এইচ ইজ আ সাবগ্রুপ অফ জি। তার মানে বুঝতেই পারছো এইচের মধ্যে, তার মানে জি এর কয়েকটা এলিমেন্টসকে নিয়ে তুমি এইচ বানিয়েছো। লেট আস সে জি এর মধ্যে এলিমেন্টসগুলো হচ্ছে তোমাদের ধরো 1 A B C, এইটা হচ্ছে আমাদের 4 এলিমেন্টস গ্রুপ। তুমি এখান থেকে ধরো তুমি এইচকে বানিয়েছো লেট আস সে 1, A, ঠিক আছে, 1, A বানালে। এবার ধরো তার মানে বি হচ্ছে এইচের পার্ট নয়, তার মানে বি এবং সি এইচের পার্ট নয়। এবং ধরা যাক এইচের মধ্যে একটা এলিমেন্টস আছে, মানে ধরো আমি এটা 1 ABC বললাম, এরকম ধরো ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে, যের মধ্যে এরকম ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে, ঠিক আছে। তাহলে ধরো একটা এলিমেন্টস আছে এ, যে কিনা হচ্ছে জি এর পার্ট। খুব মন দিয়ে শুনবে, একটা এলিমেন্টস আছে তোমার এ হুইচ ইজ দ্য পার্ট অফ দ্য জি, ঠিক আছে। আর একটা তোমার এলিমেন্টস আছে এইচ, যেটা কিনা হচ্ছে পার্ট অফ এইচ। তার মানে এ বিলংস টু জি, এইচ বিলংস টু এইচ। খুব মন দিয়ে শুনবে, কিন্তু এ কিন্তু অরিজিনাল গ্রুপটার মধ্যে বিলং করে, এইচ কিন্তু বিলং করে এইচের মধ্যে। তার মানে এইচ নট বিলংস টু জি, এটা নিয়ে কোনো ডাউট নেই, কারণ এইচ বিলংস করছে এইচের মধ্যে, এইচ বিলংস করছে ক্যাপিটাল এইচের মধ্যে। দেন দ্য সেটস ফর্ম বাই দিস এ টাইমস এইচ। আমাকে বলো তো, আমি যদি এবার এ টাইমস এইচ করি বা এইচ টাইমস এ করি, এ টাইমস এইচ করি বা এইচ টাইমস এ করি, তাহলে এরা কি আমার অরিজিনাল গ্রুপের সদস্য হবে কি হবে না বলো তো? এ টাইমস এইচ করি বা এইচ টাইমস এ করি, এরা আমাদের এই যে সেটসগুলো আমি ফর্ম করছি, এ টাইমস এইচ বা এইচ টাইমস এ, এরা হচ্ছে আমাদের কিনা কোসেটস। এরা যে আমরা যেগুলো ফর্ম করলাম, এরা কিন্তু হচ্ছে আমাদের কি না কোসেটস, এ টাইমস এইচ বা এইচ টাইমস এ। খুব মন্দির তাহলে বোঝো ব্যাপারটা। হ্যাঁ,
একটা এলিমেন্ট আছে এ হুইচ বিলংস টু জি, হুইচ বিলংস টু দ্য আওয়ার অরিজিনাল জি, অ্যান্ড এইচ বিলংস টু দ্য এইচ, তাহলে দেন দ্য কি বলবো, দেন দ্য সেটস ফর্ম বাই দি দিস এ টাইমস এইচ অর এইচ টাইমস এ, দিস আর অল কল দ্য কোসেটস। দেন আওয়ার অরিজিনাল গ্রুপ, আগে শোনো দেন আমি লেখাবো, ঠিক আছে। দেন আওয়ার অরিজিনাল গ্রুপ জি ইকুয়াল টু, খুব মন দিয়ে শুনবে এখানটা, দেন আওয়ার অরিজিনাল গ্রুপ জি ইকুয়াল টু, আমি লিখতে পারি, আচ্ছা এখানে আমি এখানে A1 A2 বলছি, ধরো A1 ইস, তাহলে আমি বলতে পারি জি ইকুয়াল টু আওয়ার অরিজিনাল সাবগ্রুপ এইচ প্লাস দ্য কোসেটস মিনস A1 অফ এইচ প্লাস A2 অফ এইচ প্লাস A3 অফ এইচ ডট 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 ডট, এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের কি কোসেট, সেই A1H A2H A3H, এগুলো হচ্ছে আমরা মানে কী বললাম, দিস আর কল দ্য কোসেটস। তার মানে আমাদের অরিজিনাল গ্রুপটা হচ্ছে সাবগ্রুপ প্লাস অল দি কোসেটস A1H প্লাস A2H প্লাস A3H, কারণটা খুব মন দিয়ে বোঝে কিন্তু, A1H A2H দিজ আর নট নেসেসারিলি বিলংস টু দ্য গ্রুপ জি। তাহলে ভাবো আমার কাছে একটা গ্রুপ ছিল এরম টাইপের, আমার কাছে ধরো এই একটা আমাদের গ্রুপ ছিল, সেই গ্রুপের মধ্যে ধরো তুমি এরকম একটা ছোট ইয়ে বানিয়েছো, একটা এইচ বানিয়েছো, এইটা হচ্ছে আমাদের গ্রুপ জি, এইটা হচ্ছে আমাদের এইচ, ধরা যাক এখানে এ বিলংস করছিল জিতে আর এখানে এইচ বিলংস করছিল এইচে, তাহলে যখন আমি এ টাইমস এইচ করব তারা কিন্তু এই গ্রুপের পার্ট নাও হতে পারে, তাহলে তারা তখন ছোট ছোট এরকম সাবসেট মানে কোসেট ফর্ম করবে। তাহলে অরিজিনাল গ্রুপটা তুমি যদি এই প্রত্যেকটা এই অরিজিনাল গ্রুপটা ইজ ইকুয়াল টু সামেশন অফ দ্য সাবগ্রুপ প্লাস অল দিস কোসেটস। হ্যাঁ, তুমি যদি এদের সঙ্গে এদের ইউনিয়ন ফর্ম করো, মানে তুমি যদি এদের সঙ্গে এদের ইউনিয়ন ফর্ম করো, ইউনিয়ন মানে বুঝো তো, ধরো একটা তোমার গ্রুপ আছে জিটা হচ্ছে জি এর মধ্যে থেকে ধরো তুমি দুটো তুমি সাব গ্রুপ পেয়েছো, ধরো একটা হচ্ছে H1 একটা ধরো H2, মানে জি এর মধ্যেকার দুটো সাবগ্রুপ হচ্ছে H1 এবং H2, তাহলে তুমি বলতেই পারো জি ইকুয়াল টু H1 ইউনিয়ন H2, কারণ H1 ইউনিয়ন H2 করলে তুমি অল পসিবল এলিমেন্টসগুলোকে তুমি জি এর মধ্যে পাবে, মানে H1 এর মধ্যে তুমি কয়েকটা মানে কিছু সংখ্যক এলিমেন্টসকে পাচ্ছিলে, H2 এর মধ্যে তুমি কিছু সংখ্যক এলিমেন্টসকে মানে পেলে, যখন তুমি H1 ইউনিয়ন H2 করবে তখন তুমি পুরো গ্রুপটা ততই ফর্ম করতে পারবে, ঠিক আছে। সো দিস ইজ কল্ড দ্য কি, দিস কল্ড দ্য কোসেট। ওকে, তাহলে এবার তাহলে আমরা ডেফিনেশনটাকে তাহলে লিখবো, যে আমরা একটা মানে ফর্মালি একটা ডেফিনেশন আমি লিখবো এখানে, এখানে লেখো যে কি বলবো, এক সেকেন্ড, লেখো কনসিডার এ সাবগ্রুপ, লেখো কনসিডার এ সাবগ্রুপ, আমি দুভাবে তোমাকে এক্সপ্লেন করবো, কনসিডার এ সাবগ্রুপ ক্যাপিটাল এইচ উইথ এলিমেন্টস HI, and a group element X not in H, then X times HI and HI times X are not the subgroups of H। এটা নিশ্চয়ই কোনো ডাউট নেই, কারণ যদি X যদি তোমার H এর মধ্যে বিলং না করে, তাহলে X ইন্টু HI মানে অরিজিনাল গ্রুপের একটা এলিমেন্টের সঙ্গে তুমি H এর যদি একটা এলিমেন্টে তুমি যদি গুণ করো, তাহলে X ইন্টু HI কখনোই তোমার সাবগ্রুপ হবে না, কারণ বিকজ দ্য গ্রুপ এলিমেন্ট X ইজ নট ইন H, যেহেতু Xটা H এর মধ্যে বিলংই করে না, তাহলে X টাইমস HI কখনোই তোমার ওর একটা সাবগ্রুপ হবে না, এটা কমন সেন্স। তার কারণটা বোঝো, দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট থিংস, আর নট দি সাবগ্রুপ। দেখো সাবগ্রুপও কিন্তু হচ্ছে একটা গ্রুপ, এবং সেই গ্রুপকেও কিন্তু তাদের যে বেসিক 4টে পস্টুলেটস কিন্তু ফলো করতে হবে। তাহলে এমন একটা এলিমেন্ট যেটা H এর মধ্যে বিলংই করে না, সেই ধরনের একটা এলিমেন্টের সঙ্গে তুমি যদি H এর আরেকটা এলিমেন্টের মাল্টিপ্লিকেশন করো, তাহলে সে কখনোই তোমার ওটাকে আমি সাবগ্রুপ বলতে পারবো না, ক্লিয়ার? দেন X and HI and HIX are not the subgroups of H। এখানে লেখো দ্য সেটস রিপ্রেজেন্টেড বাই, আমি আমার মতো করে বলছি, দ্য সেটস রিপ্রেজেন্টেড বাই
x times hi I equal to 1 2 dot 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 and hi into x আবার I equal to 1 2 dot 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 ঠিক আছে আর called the cosets এখানে আমরা কী বলবো আর called the cosets আর called the cosets ঠিক আছে আচ্ছা এবার আমি তোমাকে এক্সপ্লেন করবো মানে যে তোমার মানে রাইট কোসেট অ্যান্ড লেফট কোসেট বলতে তুমি কী বোঝো রাইট কোসেট তাহলে বুঝতে পারলে তাহলে এক্স ইন্টু এইচ আই এবং এইচ আই ইন্টু এক্স দিস আর নট দ্য সাবগ্রুপস অ্যান্ড দে আর কল দ্য কোসেটস তাহলে অরিজিনাল গ্রুপ জি ইকুয়াল টু আমি লিখতে পারি দিস সাবগ্রুপ এইচ অ্যান্ড দি অল দিস কোসেটস এক্স এইচ ওয়ান প্লাস এক্স ওয়ান এইচ এক্স ওয়ান এইচ প্লাস এক্স টু এইচ তাহলে অরিজিনাল গ্রুপটাকে আমি লিখতে পারি যে সাবগ্রুপটা ছিল তার সঙ্গে আমাদের যে সমস্ত এক্স ওয়ান এইচ এক্স টু এইচ এই যে তোমার সেটসগুলো এলো মানে এই যে কোসেটসগুলো এলো তাহলে আমি তাকে ওদের সামেশন করে লিখতে পারি বুঝতে পারলে তাহলে অরিজিনাল গ্রুপ ইকুয়াল টু দ্য সাবগ্রুপ প্লাস অল দি কোসেটস প্লাস এক্স ওয়ান এইচ প্লাস এক্স টু এইচ এইভাবে আমি তাহলে ঠিক আছে তাহলে এখানে দেখো যে দেন এখানে লেখো যে জি ইকুয়াল টু যেটা বললাম এখানে জি ইকুয়াল টু হচ্ছে দেন দ্য অরিজিনাল গ্রুপ দেখো দেন দি অরিজিনাল গ্রুপ ইজ দি সাম অফ দেন দ্য অরিজিনাল গ্রুপ ইজ সাম অফ দি কোসেট সাম অফ দি কী বলবো সাবগ্রুপ সাম অফ দি সাবগ্রুপ কী বলবো সাবগ্রুপ হচ্ছে তোমাদের এইচ অরিজিনাল গ্রুপ জি original group G is sum of the subgroup and all the cosets so G equal to H plus x1 times H plus x2 times H plus dot 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 ঠিক আছে এখানে লেখো then the order of the কি বলবো then the order of the of this order of then the order of any subgroup then the order of any subgroup is the divisor of the order of the group divisor of the order of the group এখানে দেখো this is called Lagrange's theorem this is called Lagrange theorem ঠিক আছে তোমাদের সিলেবাসের মধ্যে আছে তোমাদের তুমি বুঝে গেলে যে ল্যাগ্রাঞ্জ থিওরেমটা কী জিনিস ঠিক আছে আচ্ছা তাহলে এবার আমি আর একটুখানি এক্সপ্লিসিটলি তোমাদেরকে মানে বলবো ঠিক আছে দেখো আমি আবারও বলছি যে আবারও আমি মানে ফার্স্ট থেকে বলছি তাহলে এইচ ইজ আ সাবগ্রুপ অফ জি এইচ ইজ আ সাবগ্রুপ অফ জি অ্যান্ড এ বিলংস টু জি ঠিক আছে এখানে লেখো দেন দ্য সেট কি বলবো এ টাইমস এইচ দেখো এটা কিন্তু বিলং করছে জি এর মধ্যে এ কিন্তু এইচ এর মধ্যে বিলং করছে না তাহলে এ টাইমস এইচ ইকুয়াল টু এ টাইমস এইচ এখানে এইচ হচ্ছে বিলংস টু এইচ এভাবে লেখো এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ যেটা আমি একটু আগে বললাম যে এই এইচটা কিন্তু বিলংস করছে এইচ এর মধ্যে আর এটা কিন্তু বিলংস করে জির মধ্যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সুতরাং তোমাকে কোসেটের ডেফিনেশনে বলতে গেলে তোমাকে কিন্তু আলাদা করে ডিফাইন করতে হবে যে এটা কার মধ্যে বিলং করছে আর এইচটা কার মধ্যে বিলং করছে এইচটা বিলং করছে সাবসেটের মধ্যে আর এটা বিলং করছে অরিজিনাল গ্রুপের মধ্যে দেন ইট ইজ কল্ড দেন ইট ইজ কল্ড লেফট কোসেট কেন বলো তো লেফট কোসেট অফ এইচ ইন জি খুব মন দিয়ে কিন্তু ব্যাপারটা বোঝো দেন ইট ইজ কল্ড দ্য লেফট কোসেট অফ এইচ ইন জি কেন বললাম খুব মন দিয়ে শোনো দেখো অরিজিনাল গ্রুপের যে এলিমেন্টস দ্যাট ইজ এটা এইচের ওপরে কোন দিক থেকে অপারেট হয়েছে বাঁ দিক থেকে অপারেট হয়েছে যদি এটা বাঁ দিক থেকে অপারেট হয় এ টাইমস এইচ দেখো অরিজিনাল গ্রুপের যে এলিমেন্টটা সেটা আমার সাবগ্রুপের উপরে অপারেট হয়েছে বাঁ দিক থেকে তাহলে বাঁ দিক থেকে যদি অপারেট করো তাহলে এ ইন্টু এইচ এই যে তুমি সেটটা পাবে দ্যাট ইজ কল্ড দ্য লেফট কোসেট আর যদি তুমি এটা ডান দিক থেকে অপারেট করো মানে দ্যাট ইজ কল্ড দ্য এইচ এ
দেখো এইচ ইন্টু এ, দেখো এ কিন্তু অপারেট হচ্ছে ডান দিক থেকে, এইচ ইন্টু এ, তাহলে তখন তাহলে কী হবে, তখন এটা হয়ে যাবে তোমাদের এইচ এ, এবং এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ, ঠিক আছে, ইজ কল্ড লেফট রাইট কোসেট, রাইট কোসেট অফ এইচ ইন জি। বুঝতে পারলে? তার মানে অরিজিনাল গ্রুপের যে এলিমেন্ট এ, সে যদি ডান দিক থেকে অপারেট করে তাহলে হবে রাইট কোসেট, আর যদি লেফট হ্যান্ড সাইড থেকে অপারেট করে তাহলে হবে লেফট কোসেট। ইন জেনারেলি দিস লেফট কোসেট অ্যান্ড রাইট কোসেট ইজ নট ইকুয়াল, মানে ইন জেনারেলি তুমি বলতে পারো যে এ এইচ নট ইকুয়াল টু এইচ এ unless the group is abelian, যদি অ্যাবিলিয়ান না হয় ওই সাবগ্রুপটা তোমার যদি অ্যাবিলিয়ান না হয় তাহলে এ ইন্টু এইচ ইজ নট ইকুয়াল টু এইচ ইন্টু এ। তাহলে এ এইচ ইকুয়াল টু এইচ এ হতে গেলে আমাকে দ্যাট গ্রুপ মাস্ট বি অ্যাবেলিয়ান গ্রুপ। তাহলে এ এইচ ইকুয়াল টু যদি এইচ এ হতে হয় দ্যাট গ্রুপ মাস্ট বি অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক আছে, পরিষ্কার? আচ্ছা, তাহলে বুঝতে পারলে? তাহলে এ ইন্টু এইচটাকে আমরা কী বলছি, এটাকে আমরা মানে বললাম লেফট কোসেট, আর একটা আমরা কী বললাম না রাইট কোসেট। ঠিক আছে, তাহলে এবার লেখো যে তাহলে লেখো যে বাই দিস ডেফিনেশন, লেখো বাই দিস definition it is clear that corresponding to every element in G, মানে অরিজিনাল যে গ্রুপটা ছিল, we have left and right coset of H in G. এটা নিশ্চয় কোনো ডাউট নেই। By this definition it is clear that corresponding to every element in G we have left and right coset of H in G. It is obvious that দেখো A times H is a subset of G. A times H is a subset, এটা মানে কি? এটা মানে সাবসেট তো হতেই হবে, গ্রুপের যে সাবসেট হবে A times H তো তোমার সাবসেট তো হতেই হবে, মাস্ট। A times H হবে সাবসেট অফ G, অলসো H times A is also a subset of G provided A belongs to G. বুঝতে পারলে? তাহলে A times H and H times A both are the subset of the G. ঠিক আছে, কোনো ডাউট নেই? A times H এবং H times A both are the subset of G provided A belongs to G. Clear? Then further লেখো যে we may note that দেখো আমি এটাকে কি বললাম, খুব আস্তে আস্তে কিন্তু আমি বলছি, হ্যাঁ। A times H is a subset of G and H times A is also a subset of G provided A belongs to G. ঠিক আছে, এবার তুই ভাবো, তুমি যদি এটা তো হচ্ছে সাম এলিমেন্ট ইন জি, এটা তো হচ্ছে সাম এলিমেন্টস ইন জি, তাহলে তুমি ভাবো এটাকে তুমি যদি, এটা হচ্ছে যে কোনো এলিমেন্টস হতে পারে, এটা যে কোনো এলিমেন্টস ইন জি হতে পারে। সাপোজ আমি এটাকে চুজ করলাম অ্যাজ এ আইডেন্টিটি এলিমেন্ট, আমি কি বললাম, এটা এ ইজ এনি এলিমেন্ট ইন জি। সাপোজ আমি এটাকে চুজ করলাম অ্যাজ অ্যান আইডেন্টিটি এলিমেন্ট, দেন আমি তাহলে বলতেই পারি ই টাইমস এইচ, তাহলে তুমি একটা আইডেন্টিটি এলিমেন্টকে গুণ করছো একটা সাবগ্রুপকে দিয়ে, তাহলে ই টাইমস এইচ করে তুমি অ্যাকচুয়ালি এইচই পাবে, আর এইচ মানে হচ্ছে তোমার এইচ টাইমস ই। বুঝতে পারছো? তাহলে ই টাইমস এইচ মানে কত? ই টাইমস এইচ মানে হচ্ছে এইচ, বিকজ ই ইজ অ্যান আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে ই টাইমস এইচ মানে হচ্ছে এইচ ইকুয়াল টু এইচ ইন্টু ই। ঠিক আছে, দ্যাট ইজ, তাহলে আমি এখান থেকে তাহলে মানে কি বলতে পারি যে দিস আইডেন্টিটি এলিমেন্ট করেসপন্ডিং টু দ্য সেম, মানে এই আইডেন্টিটি এলিমেন্টটা এটা হচ্ছে লেফট কোসেট এবং রাইট কোসেটের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে একটাই। লেফট কোসেট, এই যে ই টাইমস এইচ মানে কি, আমরা অপারেট করছি লেফট থেকে, তাহলে লেফট কোসেট ইকুয়াল টু যদি তোমাদের রাইট কোসেট হয়,
তাহলে কী হবে, তাহলে আইডেন্টিটি এলিমেন্টটা অ্যাকচুয়ালি লেফট কোসেটে যা, রাইট কোসেটেও তাই। লেখো এটা, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্ড লেফট কোসেট, দ্য রাইট অ্যান্ড লেফট coset of H corresponding to the identity coincides with H, coincide with H। এই যে কোয়েনসাইড কেন করলো, এই যে E টাইমস H মানেও হচ্ছে H, আবার H টাইমস E মানেও হচ্ছে H, তাহলে আমাদের কী হলো, মানে কোয়েনসাইড করে গেল। Then the right and left coset of H corresponding to the identity coincide with the H, কারণ এর সঙ্গে H এর অপারেশন করলে আমার যা হচ্ছে H এর সঙ্গে আমার এর অপারেশন করলে একই হচ্ছে, তাহলে রাইট এবং লেফট কোসেটটা বেসিক্যালি মানে করসপন্ডিং টু দ্য আইডেন্টিটি এলিমেন্ট কোয়েনসাইড করে দেয় উইথ দ্য H এর সঙ্গে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমি তাহলে বলতে পারি হেন্স H itself, তাহলে আমি কি তাহলে এখানে বলতে পারি না যে H itself is a left as well as right coset, বলতে পারি as well as right coset। তার মানে আমাদের যে সাবগ্রুপটা ছিল সেই সাবগ্রুপটাকেও আমি বলতে পারি কালেকশন অফ অল দি রাইট কোসেট অ্যান্ড লেফট কোসেট। কারণ এখানে আমি দেখতে পেলাম যে E টাইমস H করলেও H হচ্ছে, H টাইমস E করলেও আমার H হচ্ছে, তাহলে আমি বলতেই পারি যে এখানে এই সাবগ্রুপটাও ইজ দ্য কালেকশন অফ অল দি লেফট অ্যান্ড দি রাইট কোসেটস। এখানে লিখো যে হেন্স ইটসেলফ, H ইজ ইটসেলফ অ্যাজ ওয়েল অ্যাজ কী বলবো, ইজ এ লেফট অ্যাজ ওয়েল অ্যাজ রাইট কোসেট অফ H, কোসেট অফ H ইন G। ক্লিয়ার? সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ কোসেট। তাহলে বুঝতে পারলে, তাহলে কোসেট মানে হচ্ছে গ্রুপের থেকে তুমি একটা এলিমেন্টসকে নিলে, সাবগ্রুপের থেকে তুমি আরেকটা এলিমেন্টকে নিলে, তাহলে অরিজিনাল গ্রুপ থেকে তুমি একটা এলিমেন্ট নিচ্ছ, সাবগ্রুপ থেকে তুমি আরেকটা এলিমেন্ট নিচ্ছ, তারপরে এদের মধ্যে মাল্টিপ্লিকেশন করছো। এবার অরিজিনাল গ্রুপের যে তুমি এলিমেন্টসটাকে নিয়েছো ওইটাকে তুমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে অপারেট করাও অন দ্য এলিমেন্টস অফ H, দেন ইট ইজ কল্ড দ্য লেফট কোসেট। আর যদি রাইট হ্যান্ড সাইড দিয়ে অপারেট করাও তাহলে তুমি কী পাচ্ছ, রাইট কোসেট। তাহলে অরিজিনাল গ্রুপ G ইকুয়াল টু দিস সাবগ্রুপ H প্লাস অল দি কোসেটস, দ্যাট ইজ x1H প্লাস x2H অ্যান্ড অল দি কোসেটস। সো দিস ইজ কল্ড দ্য ল্যাগ্রাঞ্জ থিওরেম। ওকে, এবার আমরা একটা এক্সাম্পল নেব। দেখো একটা এক্সাম্পল দিয়ে আমি ব্যাপারটা পুরোটা এক্সপ্লেন করার চেষ্টা করছি। ধরা যাক তোমার একটা জি একটা গ্রুপ আছে এবং সেটা হচ্ছে জেড কমা দিয়ে প্লাস, তার মানে বুঝতে পারছো আমি এখানে সমস্ত ইন্টিজার নাম্বার নিয়েছি। জেড মানে হচ্ছে কালেকশন অফ অল দি ইন্টিজার নাম্বারস, কালেকশন অফ অল ইন্টিজার নাম্বার, সমস্ত ইন্টিজার নাম্বার নিয়েছি আমি যারা কিনা প্লাস অপারেশন দিয়ে স্যাটিসফাই হয়। অ্যান্ড তুমি এখান থেকে একটা সাবগ্রুপ বানিয়েছো, তাহলে ভাবো জেড যদি কালেকশন অফ অল দি ইন্টিজার নাম্বারস হয় তাহলে এইচ হতে পারে 2 ইন্টু জেড, মানে অল দি ইভেন নাম্বার। এইচটা হচ্ছে কালেকশন অফ অল দি ইভেন নাম্বার, তাহলে অল দি ইভেন নাম্বার মানে এইচটা হচ্ছে কালেকশন অফ অল দি ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বারগুলো তুমি ধরছো, অড নাম্বারগুলো তুমি ধরছো না, তার মানে জিটা হচ্ছে একটা গ্রুপ, এইচ হচ্ছে তোমার সাব গ্রুপ। কমন সেন্স। লেট আস সে 2z মানে হচ্ছে ধরো বললাম 0 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 অ্যান্ড প্লাস মাইনাস 6 অ্যান্ড মানে কালেকশন অফ অল দি ইভেন নাম্বারস। ঠিক আছে, তাহলে আমাকে এখানে বের করতে বলেছে যে হোয়াট উইল বি দ্য আচ্ছা ছেড়ে দাও, হোয়াট উইল বি না নয়। আচ্ছা তাহলে এবার দেখো, এখানে লেখো যে রাইট কোসেটস অফ H ইন GR। ভাবো রাইট কোসেটটা তাহলে কী হবে, রাইট কোসেট মানে কি? রাইট কোসেট মানে হচ্ছে আমি এখান থেকে এবার সমস্ত অপারেশনগুলোকে আমি করব। রাইট কোসেট মানে হচ্ছে ভাবো জি এর একটা এলিমেন্টের সঙ্গে, খুব মন দিয়ে শুনবে, জি এর একটা এলিমেন্টের সঙ্গে, জি এর এলিমেন্টসগুলো তোমার কী কী আছে?
কালেকশন অফ অল ইন্টিজার নাম্বারস, তারপরে তুমি বলতে পারো 0 1 2 3 4 5 অল পসিবল এলিমেন্টস, সরি +-1 +-2 সমস্ত এলিমেন্টসগুলো আছে। তাহলে জি এর একটা এলিমেন্টের সঙ্গে তুমি এইচ এর একটা এলিমেন্টের যোগ করবে। কেন যোগ করবে? কারণ এখানে প্লাস অপারেশন দিয়ে করা আছে। আমি আগেরবার যখন এক্সাম্পলটা বললাম ওখানে আমি বলেছিলাম জিটা স্যাটিসফাই হবে উইথ দ্য মাল্টিপ্লিকেশন অপারেশন, বাট আমি এখানে বলেই দিচ্ছি এখানে হচ্ছে প্লাস অপারেশন দিয়ে স্যাটিসফাই হবে। মানে এখানে জি এর যা যা পস্টুলেটস সবই তোমাদের প্লাস অপারেশন দিয়ে স্যাটিসফাই হবে। তাহলে এবার আমরা কী চেক করবো? এবার আমরা চেক করবো, প্রথমে চেক করবো H+0। আমি যদি এখানে H+0 করি তাহলে কী হবে? H+0, খুব মন দিয়ে শোনো। আমি আগেরবারে এক্সাম্পলটা বলেছিলাম x ইন্টু এইচ বলেছিলাম তো, যেখানে এক্স ছিল তোমার জি গ্রুপের একটা সদস্য, দ্যাট মাল্টিপ্লাইড বাই এইচ করেছিলাম। এখন ভাবো, এখন আমরা কিন্তু ইনটু করছি না, এখন আমরা প্লাস করছি, কারণ আমাকে গ্রুপটা বলে দেওয়া আছে গ্রুপের যে পস্টুলেটসগুলো সেগুলো প্লাস অপারেশন দিয়ে স্যাটিসফাই হবে। তাহলে আমাকে এখন এটা এক্স ইন্টু এইচ করলে চলবে না, এক্স প্লাস এইচ করতে হবে। পরিষ্কার? এখন আমাকে এক্স প্লাস এইচ করতে হবে। তাহলে এইচ মানে কোনটা? এইচ মানে হচ্ছে এই পুরো গ্রুপটা। এবার এক্সটাকে তুমি একবার ধরো 0, একবার ধরো +-1, একবার ধরো +-2, একবার ধরো +-3, এবার এমনি করে তুমি হচ্ছে গিয়ে করে যাও। যদি তুমি H+0 করো তাহলে কী আসবে? তাহলে সেই এইচটাই চলে আসবে, 0 +-2 +-4 এমনি করে আসবে। তা তুমি কী পেলে? H+0 মানে তুমি কী পেলে? এইচ। ওকে, দেন তুমি H+1 করো। H+1 তুমি যদি করো তাহলে তোমার চলে আসবে 0 +1 হয়ে গেল, +-2 +-1 +-4 +-1 এমনি করে তুমি তাহলে কী পাবে? তুমি তাহলে পাবে +-1 +-1 +-3 +-5, তুমি এইভাবে তাহলে পাবে, তাই তো? তাহলে এই গ্রুপটা করেসপন্ড করছে আমাদের কত না H+1কে, মানে এই গ্রুপটা করেসপন্ড করছে আমাদের এইচকে নয়, এই গ্রুপটা করেসপন্ড করছে H+1কে, ঠিক আছে? H+1কে। আবার তুমি দেখো H+2 তুমি যদি করো তাহলে H+2 মিলে আবার চলে আসবে +-2, মানে +-2 +-4, তাহলে আবার তুমি কী পাবে? আবার তুমি এইচই পাবে। আবার তুমি যদি H+3 করো, H+3 তুমি যদি করো তাহলে তুমি আবার কী পাবে? H+1ই পাবে। তাহলে তুমি দেখো, তুমি অল্টারনেটিভ ওয়েতে একবার তুমি এইচ পাচ্ছ, একবার তুমি H+1 পাচ্ছ, আবার এইচ পাচ্ছ, আবার H+1 পাচ্ছ, আবার এইচ পাবে, আবার H+1 পাবে। যখন তুমি অড নাম্বার দিয়ে যোগ করবে তখন তুমি H+1 পাবে, আর যখন তুমি ইভেন নাম্বার দিয়ে যোগ করবে তখন তুমি এইচ পাবে। তাহলে এখানে আমাদের দুটো মাত্র কোসেট আছে, একটা হচ্ছে আমাদের এইচ, একটা হচ্ছে আমাদের H+1। এই হচ্ছে আমাদের, দিজ আর দ্য টু কোসেটস, দুটো কোসেটস। বুঝতে পারলে? কারণ আমি যদি অপারেশনগুলো করি তাহলে আমি আইদার একবার এইচ পেতে পারি ওই গ্রুপটা ইটসেলফ, অর পেতে পারি আমি H+1। তাহলে ওই পুরো গ্রুপটার করসপন্ডিং আমরা ওই প্লাস অপারেশনের দ্বারা আমরা এখানে দুটো কোসেট পাচ্ছি, একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে H+1। এর বাইরে আমি আর কোনো কোসেট আমি এখানে পাবো না, ঠিক আছে? তাহলে এখানে লেখো জাস্ট এইচ হ্যাজ টু ডিস্টিংক্ট কোসেটস, লেখো দাস এইচ হ্যাজ টু ডিস্টিংক্ট কোসেটস, two distinct cosets H and H+1 in Z. Z মানে হচ্ছে the কালেকশন অফ অল দি ইন্টিজার নাম্বারস। তাহলে দেখো, তাহলে আমি এখানে তাহলে কী পেলাম? এইচের মধ্যে আমরা দুটো কোসেট পেলাম, একটা হচ্ছে এইচ, একটা পেলাম H+1। তাহলে আমি কি বলতে পারি না যে অরিজিনাল গ্রুপ G = H ইউনিয়ন H+1? বলতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই, কারণ এইচে যে কটা এলিমেন্টস আর H+1-এর যে কটা এলিমেন্টস তাদের মধ্যে আমি যদি ইউনিয়ন অপারেশনটা করি, ইউনিয়ন মানে হচ্ছে এর এলিমেন্টের সঙ্গে যদি এর এলিমেন্টসগুলোকে আমি যদি একসাথে কালেক্ট করি তাহলে আমি অরিজিনাল গ্রুপটা তাহলে পেয়ে যাবো। তাহলে বলতেই পারি H ইউনিয়ন H+1, তাহলে বলতে আমাদের কোনো অসুবিধা নেই। এইচের মধ্যে যে সমস্ত এলিমেন্টসগুলো আছে তার সঙ্গে আমি যদি ইউনিয়ন করি H+1-এ তাহলে আমি কিন্তু সমগ্র যে গ্রুপটা সেই গ্রুপটা কিন্তু আমি পেয়ে যাবো। সুতরাং G = কী হবে? H ইউনিয়ন H+1। সো দিস ইজ ইট। বুঝতে পারলে? আচ্ছা, এবার তোমাকে যদি বলে, আমি দেখো আমি অপারেশনটা কিন্তু করলাম রাইট কোসেটের জন্য। এবার তোমাকে যদি বলে লেফট কোসেট তাহলে কী হবে? এখানে লেখো লেফট কোসেট, একই হবে। এখানে লেখো লেফট কোসেট অফ H ইন G আর আগেরবার তুমি কী করেছিলে? আগেরবার তুমি H+0 করেছিলে, তারপরে H+1 করেছিলে, তারপরে H+2 করেছিলে। এবার তুমি ঠিক উল্টো করে করো, 0 + H করো, 1 + H করো,
2 + h করো, এই যে আমি একবার এই যে 0 1 2 এরা কিন্তু সবাই কিন্তু হচ্ছে গ্রুপ জি এর সদস্য। তাহলে গ্রুপ জি এর সদস্যকে আমি দেখো রাইট সাইড থেকে অপারেট করেছি, তার জন্য কী হচ্ছে রাইট কোসেট। এবার আমি অপারেট করছি লেফট সাইড থেকে, তাহলে কী হবে লেফট কোসেট। তাহলে কী হবে তাহলে বলো, একই হবে। আমি এখানে দেখতে পাচ্ছি যে h প্লাস 0 মানে যা 0 প্লাস h মানেও তাই, h প্লাস 1 মানে যা 1 প্লাস h মানে তাই, আবার h প্লাস 2 মানে যা 2 প্লাস h মানেও তাই। শুধু এখানে লেফট কোসেট এবং রাইট কোসেট হচ্ছে আইডেন্টিক্যাল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে। তাহলে এখানে আমরা দুখানা ডিস্টিংক্ট, তার তুমি যদি লেফট কোসেট অপারেশনটা করো তুমি সেক্ষেত্রেও কিন্তু তুমি দুটোই তুমি হচ্ছে মানে কোসেট পাবে, একটা হচ্ছে h, একটা হচ্ছে h প্লাস 1। তুমি রাইট করো বা লেফট করো একই ব্যাপার। ঠিক আছে, তাহলে এই গেল আমরা তাহলে কোসেট। আই হোপ তো এটা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে কোসেট যদি বুঝে যাও তাহলে ফ্যাক্টর গ্রুপ বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এই যে কালেকশন অফ অল দি কোসেট গ্রুপগুলোকেই মানে মানে যে কটা তুমি কোসেট গ্রুপ তুমি পাচ্ছ একটা গ্রুপের মধ্যে, যত তুমি কোসেটকে তুমি ফর্ম করতে পারছো। আচ্ছা, বাড়িতে না তোমরা একটা কাজ করবে, তোমরা আমাকে এইটা করে দেখাবে। হ্যাঁ, বাড়িতে একটা হোমওয়ার্ক দিচ্ছি। বাড়িতে হোমওয়ার্কটা হচ্ছে যে জি ইকুয়াল টু, আচ্ছা একটা জিনিস আমার 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 মানে বলা হলো না, দেখো আমি আগের এক্সাম্পলটাতে বললাম জি হচ্ছে একটা গ্রুপ, যে হচ্ছে জেড এবং সেটা প্লাস দিয়ে স্যাটিসফাই হচ্ছে, অ্যান্ড আমি যেটা বলেছিলাম যে এইচ ইকুয়াল টু হচ্ছে তোমাদের 2 টাইমস জেড, মানে হচ্ছে তোমাদের 0 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 এমনি করে। তাহলে তুমি ফাইনালি পুরো অঙ্কটা সলভ করার পরে তুমি কতগুলো কোসেট পেলে? আমার নাম্বার অফ কোসেট ইকুয়াল টু হচ্ছে তোমাদের কথা না দুটো, কারণ তুমি একটা পেলে এইচ আর তুমি পেলে h প্লাস 1, তাই তো? তুমি দুখানা কোসেট পেলে। দুখানা কোসেট মানে বুঝতেই পারছো এখানে আমাদের যে নাম্বারটা থাকবে, এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাই হচ্ছে আমাদের নাম্বার অফ কোসেটস। মানে তুমি যদি এখানে h ইকুয়াল টু যদি n টাইমস জেড করো, এখানে তুমি যদি n টাইমস জেড করতে, তাহলে তোমার সেক্ষেত্রে কিন্তু হয়ে যেত কোসেট ইকুয়াল টু 3 হয়ে যেত। ঠিক আছে, তো তুমি সেটা বাড়িতে চেক করে দেখবে। বাড়িতে চেক করে তুমি দেখবে যে জি ইকুয়াল টু, ধরো বললাম জি ইকুয়াল টু জেড কমা দিয়ে প্লাস, এটা হচ্ছে হোমওয়ার্ক অ্যান্ড এইচ ইকুয়াল টু তোমার যদি হয় 3z, তাহলে কী হবে? 3z মানে বুঝতেই পারছো একবার হবে 0 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 9, এমনি করে যদি হয় তাহলে কী হবে? তুমি দেখতে পাবে এখানে তুমি একটা পাবে এইচ, একটা পাবে h প্লাস 1, একটা পাবে h প্লাস 2, এই তিনটে তুমি সাবগ্রুপটি পাবে। সুতরাং নাম্বার অফ সাবগ্রুপস কোসেটস ইকুয়াল টু হবে 3। চেক করে দেখবে। হ্যাঁ, রাইট এবং লেফট বোথ চেক করবে। আচ্ছা, ঠিক আছে, পরিষ্কার। আচ্ছা, তাহলে এবার এই যে তোমার কালেকশন অফ অল দি রাইট অ্যান্ড লেফট কোসেট ইন জি, মানে তুমি জি এর মধ্যে যতগুলো মানে পসিবল কালেকশন তুমি পেলে লেফট এবং রাইট কোসেট দিয়ে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা ডিনোট করবো কী দিয়ে না, ফ্যাক্টর গ্রুপ দিয়ে। এখানে লেখো ফ্যাক্টর গ্রুপ, ওপরে লেখো ফ্যাক্টর গ্রুপ। মানে তুমি যদি ফ্যাক্টর গ্রুপকে বুঝতে হয় তোমাকে কোসেট বুঝতেই হবে। ফ্যাক্টর গ্রুপ বা এখানে অনেক সময় কোশেন্ট গ্রুপও বলে থাকি, কোশেন্ট গ্রুপ অর ফ্যাক্টর গ্রুপ, কোশেন্ট গ্রুপ অর ফ্যাক্টর গ্রুপ। ঠিক আছে, তাহলে ফ্যাক্টর গ্রুপ তাহলে কি? এখানে ফ্যাক্টর গ্রুপের ডেফিনেশনটা হচ্ছে এমনি টাইপের যে, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে লেট জি হচ্ছে একটা গ্রুপ যে মানে স্যাটিসফাই হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন দিয়ে, অ্যাস্টেরিক্স দিয়ে, বি আ গ্রুপ। লেখো লেট জি স্টার বি আ গ্রুপ অ্যান্ড লেট এন বি আ নর্মাল সাবগ্রুপ, এন বি আ নর্মাল সাবগ্রুপ অফ জি। তাহলে কী বললাম? জি হচ্ছে একটা গ্রুপ যে কিনা যার অপারেশনগুলো কিনা স্যাটিসফাই হয় আন্ডার দিস মাল্টিপ্লিকেশন অপারেশন, অ্যান্ড লেট এন বি আর নর্মাল সাবগ্রুপ অফ জি। ঠিক আছে, তাহলে যদি এক্স বিলংস টু জি হয়, আর আমি যদি বলি এন এক্স ইকুয়াল টু এক্স এন, মানে আমি ধরে নিচ্ছি যে গ্রুপটা হচ্ছে অ্যাবেলিয়ান, এন এক্স ইকুয়াল টু এক্স এন, তাহলে এখানে লেখো দেন দ্য সেট অফ all cosets of n in G denoted by কি বললাম? দেন দ্য সেট অফ অল দি কোসেটস অফ n in G, মানে যতগুলো তুমি কোসেট তুমি পাবে
এই এই অপারেশনটা করে, ঠিক আছে, এন ইন্টু এন টাইমস এক্স করে, এন টাইমস এক্স করে তুমি পসিবলি যতগুলো তুমি কোসেক্স পাবে জি এর মধ্যে ডিনোটেড বাই জি বাই এন, আমরা একটা ফ্যাক্টর গ্রুপকে ডিনোট করব জি বাই এন দিয়ে। দেখো জি বাই এন মানে কি, জি বাই এন মানে হচ্ছে তোমার জি মানে হচ্ছে তোমাদের এটা, জি মানে হচ্ছে তোমাদের অরিজিনাল গ্রুপটা ডিভাইডেড বাই এন, এন মানে হচ্ছে অল দি কোসেটস। তাহলে ফ্যাক্টর গ্রুপ মানে হচ্ছে অরিজিনাল গ্রুপ বাই ডিভাইডেড বাই দি কোসেটস, জি বাই এন। ওকে, পরিষ্কার? আচ্ছা, তাহলে এখানে লেখো যে জি বাই এন ইকুয়াল টু, লেখো জি বাই এন, যখন তুমি ভাগ করবে তখন তোমার কী হবে, জি বাই এন মানে হচ্ছে এইভাবে লেখো এন টাইমস এক্স প্রোভাইডেড এক্স বিলংস টু জি অ্যান্ড এন ইজ এ নর্মাল সাবগ্রুপ, এন ইজ আ নর্মাল সাবগ্রুপ অফ জি। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমরা তাহলে ওকে তাহলে ডিনোট করবো জি বাই এন ইকুয়াল টু, আমরা একটা ফ্যাক্টর গ্রুপকে ডিফাইন করবো কীভাবে না, জি বাই এন ইকুয়াল টু হচ্ছে কি না এন টাইমস এক্স। ঠিক আছে, যেখানে এন টাইমস এক্সটা কি, এনটা কি বললাম, এনটা হচ্ছে সাবগ্রুপ, ভাবো এনটা হচ্ছে সাবগ্রুপ অফ জি আর এক্সটা হচ্ছে সাম এলিমেন্টস ইন জি, তাহলে এন টাইমস এক্স তাহলে কী হবে, কোশেট। তাহলে এন টাইম এক্স তাহলে কী হবে, কোশেট। কারণ কি বললাম, কোসেট কীভাবে ফর্ম হয়, কোসেট ফর্ম হয় জি এর একটা এলিমেন্টের সঙ্গে তুমি যদি সাবগ্রুপের একটা এলিমেন্টের মাল্টিপ্লাই করো তাহলে কোসেট ফর্ম হয়। তাহলে জি বাই এনটা হচ্ছে আমাদের ফ্যাক্টর গ্রুপ বা কোশেন্ট গ্রুপ, যাকে আমরা ডিফাইন করবো এন টাইমস এক্স দিয়ে। ওকে, আচ্ছা, আচ্ছা এখানে একটা জিনিস লেখো যে টু রাইট অবলিক লেফট কোসেট মাল্টিপ্লিকেশন, টু রাইট অবলিক লেফট কোসেট মাল্টিপ্লিকেশন, যদি আমরা দুটো রাইট কিংবা লেফট কোসেটের মধ্যে, মানে আইদার দুটো রাইট কিংবা দুটো লেফট কোসেটের মধ্যে আমি যদি মাল্টিপ্লাই করি, দেন দ্য রেজাল্টেন্ট will also be a right oblique left coset, মানে তুমি যদি রাইটের সঙ্গে রাইটকে যদি গুণ করো তাহলে আমাদের যে রেজাল্টেন্টটা হবে দ্যাট উইল অলসো বি এ রাইট, লেফটের সঙ্গে লেফটকে গুণ করলেও কিন্তু তোমাদের কী হবে, লেফট কোসেট হবে। পরিষ্কার? ঠিক আছে, আচ্ছা, এবার এখানে লেখো লেট, তাহলে আমি কী বললাম বুঝতে পারলে তো? তাহলে কোসেট মানে কি, কোসেট মানে হচ্ছে অরিজিনাল গ্রুপ ডিভাইডেড বাই এন, এই এর ইকুয়াল টু তোমার কী হবে, ইকুয়াল টু তোমাদের হবে এন এক্স। এইটাই হচ্ছে আমাদের কি, যেখানে কি বললাম, অল এলিমেন্টস এক্স বিলংস টু জি অ্যান্ড এন ইজ আ নর্মাল সাবগ্রুপ, কোসেট কিন্তু না বুঝলে ফ্যাক্টর গ্রুপ কিন্তু বুঝতে পারবে না। তাহলে জি বাই এনকে আমরা কী বলবো না, ফ্যাক্টর গ্রুপ। ওকে, এখানে খুব বেশি নেমে গেছে, সুতরাং ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কী না, মানে সাবগ্রুপ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে লেখো যে লেট এক্স অ্যান্ড ওয়াই তোমাদের বিলংস টু জি, খুব মন দিয়ে শুনবে, লেট এক্স ওয়াই বিলংস টু জি, মানে ধরো দুখানা এলিমেন্টস আমি নিয়েছি এক্স অ্যান্ড ওয়াই, দ্যাট বিলংস টু জি। ঠিক আছে, এন টাইমস তুমি যদি এক্স করো, এন টাইমস এক্স করলে সে কার পার্ট, সে কিন্তু হচ্ছে জি বাই এনের পার্ট। এন টাইমস এক্স করলে যে নাম্বারটা তুমি পাবে সে কিন্তু জি এর পার্ট নয়, সে কিন্তু জি বাই এনের পার্ট। ওকে, এখানে লেখো এন এক্স বিলংস টু জি বাই এন অ্যান্ড অলসো এন ওয়াই অলসো বিলংস টু জি বাই এন। পরিষ্কার? এক্স ওয়াই বিলংস টু জি, এন এক্স বিলংস টু জি বাই এন অ্যান্ড এন ওয়াই বিলংস টু জি বাই এন। কারণ বুঝতে পারছো এক্স এবং ওয়াই যেহেতু বিলংস টু জি, যেহেতু আমি এইভাবে ডিফাইন করেছি যে এন এক্স হচ্ছে জি বাই এনের পার্ট, তাহলে এন এক্সটা তোমার জি বাই এনে পার্ট হবে, সিমিলারলি এন ওয়াইটাও তোমার জি বাই এনে পার্ট হবে, যেহেতু তুমি ওয়াইটাকে তুমি বলেছো ইন ওয়াই বিলংস টু জি। ওকে, আচ্ছা, এবার দেখো তুমি যদি এখানে দুটোর মধ্যে মাল্টিপ্লাই করো, ধরো বললাম এন এক্সের সঙ্গে এন ওয়াইকে মাল্টিপ্লাই করো, তাহলে এন এক্স মাল্টিপ্লাইড বাই এন ওয়াই, তুমি এই ব্যাপারটাকে তুমি কীভাবে লিখতে পারো, দেখো এই ব্যাপারটা তুমি লিখতে পারো
n টাইমস এক্স ইন্টু এন ইন্টু ওয়াই। নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই। এখানে জাস্ট এক্স ইন্টু এনকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে করলাম, এনকে আর ওয়াইকে বাইরে করে দিলাম। আবার আমি একটু আগে দেখলাম এক্সএন মানে যা এনএক্স মানে তাই। দেখো আমি একদম শুরুতেই বলেছিলাম এক্সএন মানে যা এনএক্স মানেও তাই। তা তোমার চলে আসবে এন টাইমস এন ইন্টু এক্স ইন্টু ওয়াই। পরিষ্কার? তাহলে তুমি এইটা লিখতে পারবে এন ইন্টু এন মাল্টিপ্লাইড বাই এক্স ইন্টু ওয়াই। পরিষ্কার? এন ইন্টু এন ইন্টু এক্স ইন্টু ওয়াই। এখন দেখো, এখন এনটা হচ্ছে একটা নর্মাল সাবগ্রুপ, তাহলে একটা নর্মাল সাবগ্রুপকে তুমি যদি আরেকটা নর্মাল সাবগ্রুপকে দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে ওটাও কিন্তু একটা নর্মাল সাবগ্রুপই হবে। তুমি যদি একটা সাবগ্রুপকে আরেকটা সাবগ্রুপ দিয়ে মাল্টিপ্লাই করো দ্য রেজাল্টেন্ট উইল অলসো বি আ সাবগ্রুপ। তাহলে এন ইন্টু এনকে তুমি বলতে পারো সাম এন ইন্টু এক্স ইন্টু ওয়াই। এখানে লেখো, এখানে যুক্তিটাকে লেখো, এখানে যুক্তিটা তো আর জায়গা নেই, আমি ওপরে চলে যাচ্ছি। এখানে যুক্তিটাকে লেখো, যেটা লিখলাম লাস্ট লাইনটা, যে এন ইন্টু এন টাইমস এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু এন ইন্টু এক্স ইন্টু ওয়াই। এখানে লেখো যে সিন্স n is a normal subgroup, n এটা মানে হচ্ছে n, মানে n টাইমস n করলে তুমি অ্যাকচুয়ালি একটা nই পাবে। দুটো নর্মাল সাবগ্রুপের মধ্যে মাল্টিপ্লিকেশন করলে তুমি একটা নর্মাল সাবগ্রুপই তুমি পাবে। এবার দেখো, তাহলে আমি বলতে পারি আমি তাহলে কী পেলাম, n টাইমস x করলাম, দেন n টাইমস y করলাম, ফাইনাল রেজাল্ট হচ্ছে আমি কী পেলাম, n টাইমস x ইন্টু ওয়াই। এগেইন এখানে লেখো x বিলংস টু g, y বিলংস টু g, তার মানেটা হলো xy অলসো বিলংস টু g, এনি কোনো ডাউট নেই। কিন্তু আবার n ইন্টু x দ্যাট বিলংস টু g by n, আবার n ইন্টু y দ্যাট অলসো বিলংস টু g by n। তাহলে আমি বলতে পারি n অফ xy বিলংস টু g by n। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ nxটা হচ্ছে g by n এর পার্ট, nyটা হচ্ছে g by n এর পার্ট। তা তুমি যদি মাল্টিপ্লাই করো x এর সঙ্গে y-কে, দ্যাট অলসো বিলংস টু g by n। তাহলে আমি যে স্টেটমেন্টটা এখনই বললাম যে দুটো রাইট বা লেফট কোসেটের মধ্যে মাল্টিপ্লিকেশন করলে সেটাও কিন্তু একটা রাইট কিংবা লেফট কোসেটই হয়, মানে দুটো কোসেটে মাল্টিপ্লাই করলে একটা কোসেটই বেরোবে। দেখো আমি প্রমাণ করে দেখিয়ে দিলাম। দেখো n টাইমস এক্স ইন্টু ওয়াই করলেও দেখো আমাদের ছিল n টাইমস এক্স, দ্যাট ইজ এ ওয়ান কোসেট, দিস কোসেট বিলংস টু হচ্ছে g by n, দিস ইজ অ্যানাদার কোসেট, দিস কোসেট অলসো বিলংস টু g by n। সো যখন তুমি মাল্টিপ্লাই করলে n ইন্টু এক্স ওয়াই, দিস ইজ অলসো এ কোসেট বিলংস টু g by n। বুঝতে পারলে? দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাকে মানে কোশ্চেনটা কীভাবে দেবে, যে দেখাও যে দুটো কোসেটে মাল্টিপ্লাই করলে তুমি আরেকটা কোসেটই পাবে যে কিনা g by n এ পার্ট হবে। তাহলে g by nটা তাহলে কি, g by nটা হচ্ছে আমাদের ফ্যাক্টর গ্রুপ, g by nটাকে আমরা কী বলবো, ফ্যাক্টর গ্রুপ। এবার প্রপার ডেফিনেশনটাকে তোমরা লিখে নাও, লেখো ডেফিনেশন অফ এ ফ্যাক্টর গ্রুপ, যাকে আমরা ডিনোট করব g by n দিয়ে। g by n মানেই হচ্ছে ফ্যাক্টর গ্রুপ। ওকে, লেখো লেট g কমা দিয়ে স্টার বি আ গ্রুপ অ্যান্ড n is a normal subgroup, in G. Then the collection of all left or right cosets of n in G is said to be quotient
অবলিক দিয়ে ফ্যাক্টর, কোসেন্ট অবলিক ফ্যাক্টর, ফ্যাক্টর set of g by n, okay, and denoted by g by n, and the set g by n and the set g by n forms a group ব্র্যাকেটের মধ্যে লেখো g by n কমা দিয়ে স্টার, this group g by n কমা দিয়ে স্টার is called quotient group, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে মানে তাহলে কোশেন্ট গ্রুপকে তুমি যদি এক কথায় বলো তাহলে কী বলবে? যে কোশেন্ট গ্রুপ হচ্ছে কালেকশন অফ অল দি মানে কোসেটস অফ এন ইন জি। এক কথা কী বলবে? দ্য কালেকশন অফ অল দি কোসেটস অফ এন ইন জি। কোসেটস অফ এন ইন জি মানে কি? কোসেটস অফ এন ইন জি, কোসেটস অফ সাবগ্রুপ ইন দ্য অরিজিনাল গ্রুপ। কোসেট সবসময়তে হয় কার? সাবগ্রুপের। সাবগ্রুপটা কার মধ্যে বিলং করে? জি এর মধ্যে বিলং করে, সেজন্যই বলে কোসেট অফ এন ইন জি। তার মানে কোসেটস আর ফর্ম বাই দি সাবগ্রুপস অ্যান্ড সাবগ্রুপস বিলংস টু দ্য অরিজিনাল গ্রুপ। ক্লিয়ার? ওকে, দেন নেক্সট দেখো যে ইফ g is a finite group, and n is a normal subgroup of g, then কি হবে বলো তো? অর্ডার অফ g by n, ও মানে কি? ও মানে অর্ডার অফ, হ্যাঁ, ও মানে হচ্ছে অর্ডার অফ g by n। অর্ডার অফ g by n ইজ ইকুয়ালস টু, এখানে লেখো নাম্বার অফ এলিমেন্টস ইন g ডিভাইডেড বাই নাম্বার অফ এলিমেন্টস ইন n ইকুয়াল টু, তুমি একে বলতে পারো ও অফ g মানে অর্ডার অফ দ্য এলিমেন্টস অফ g ডিভাইডেড বাই ও অফ n। ঠিক আছে? তাহলে g বাই n এর অর্ডার কত হবে? g বাই n এর অর্ডার হবে নাম্বার অফ এলিমেন্টস ইন g ডিভাইডেড বাই নাম্বার অফ এলিমেন্টস ইন n। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছ? এই হচ্ছে তাহলে আমাদের ফ্যাক্টর গ্রুপ হয়ে গেল। তাহলে তোমাদের সাবগ্রুপস মানে কোশেট গ্রুপ, ফ্যাক্টর গ্রুপ এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের ল্যাগ্রাঞ্জেস থিওরেম, এই চারটে টপিক তোমাদের হয়ে গেল। তাহলে আমাদের আর বাকি তাহলে কী রয়ে গেল? বাকি রয়ে গেল আমাদের এই কয়েকটা জিনিস। এক নম্বর হচ্ছে তোমাদের রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম, এক লাইনে বলে দেওয়া যাবে, এখনই বলে দেওয়া যাবে। রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম একটা লাইনে বলে দেবো, এক লাইনে হয়ে যাবে। দেখো রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেমটা কী বলছে? রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেমটা বলছে যে প্রত্যেক কটা তোমাদের গ্রুপের মধ্যে যতগুলো মানে যখন তোমরা গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল বানাবে, ধরো আমি বললাম ফর দ্য D3 গ্রুপ, তাহলে D3 গ্রুপের জন্য আমরা যখন গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল বানিয়েছিলাম, আসলে তোমাদের মনে আছে, এ পাশে আমরা দিয়েছিলাম 1 বা E, এ পাশে ছিল A, তারপরে ছিল B, তারপরে C, তারপরে D, তারপরে E। এ পাশে আমাদের ছিল E, A, B, C, D, এটা তাহলে E বলছি না, এটা I বলছি, এটা I, এটাও I, এখানে হচ্ছে E। ঠিক আছে? এখানে রিঅ্যারেঞ্জমেন্ট থিওরি বক্তব্যটা হচ্ছে কী বলছো বলো? কী বলছো? ঠিক আছে, তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেমের বক্তব্যটা হচ্ছে যে প্রত্যেক কটা এলিমেন্টস, এখানে তোমার এগুলো হচ্ছে নাম্বার অফ ক্লাসেস 1 A B C D E, দিজ আর অল দ্য এলিমেন্টস অ্যান্ড নাম্বার অফ এলিমেন্টস ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ক্লাস। এই সবকটা কিন্তু হচ্ছে সবকটা হচ্ছে কি না গ্রুপের এলিমেন্টস। ঠিক আছে? তা তুমি যখন এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা পারফর্ম করবে বা গ্রুপ মাল্টিপ্লিকেশনটা যখন পারফর্ম করবে, তখন প্রত্যেক কটা এলিমেন্ট ইচ রো অ্যান্ড ইচ কলামে একবারের বেশি অ্যাপিয়ার করবে না। তুমি সেটা চেক করে দেখতে পারো যে প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলামে এই এলিমেন্টসগুলো একবারের বেশি অ্যাপিয়ার করেনি। দিস ইজ দ্য কনসিকুয়েন্সেস অফ দ্য রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম। বুঝতে পারলে?
তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম বলছে যে প্রত্যেকটা এলিমেন্ট ইচ রো এবং ইচ কলামে একবারই অ্যাপিয়ার করবে, মাল্টিপল টাইমস ওরা অ্যাপিয়ার করতে পারবে না। দিস ইজ কল দ্য রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম। বুঝতে পারলে? ইচ রো এবং ইচ কলামে যে মানে মানে এলিমেন্টসগুলো একবারই অ্যাপিয়ার করবে। দিস কল দ্য কি রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম। পরিষ্কার? তাহলে আমাদের বাদ থেকে গেল কী কী? তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম, এটাকে আমি নেক্সট ক্লাসে আর একটু ভালো করে বলবো। একটা হয়ে যাচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম, এইটা আমাদের বাদ থেকে গেছে, এটা আমাকে পড়তে হবে। 2 নম্বর হচ্ছে তোমাদের সুটস লেমা। এটা খুব একটা কিছু ইম্পর্টেন্ট কিছু নয়, কারণ এই জিনিসটা তোমাদের অ্যাকচুয়ালি মানে ভীষণ ট্রিভিয়াল অ্যাকচুয়ালি। এটা 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 খুব একটা এক্সপ্লেন করা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে সুটস লেমার। আর 3 নম্বর হচ্ছে আমি ক্লাস এবং ক্যারেক্টারকে আমরা মানে ক্লাস এবং ক্যারেক্টার আমরা জেনে গেছি, বাট এই ডেফিনেশনগুলো আমি এখন অবধি লেখাইনি। সুতরাং ক্লাস অ্যান্ড ক্যারেক্টার ডেফিনেশন এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ে নেবো। ক্লাস অ্যান্ড ক্যারেক্টার ডেফিনেশন এটাও তাহলে আমরা নেক্সট ক্লাসে তাহলে পড়ে নিচ্ছি। তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম বাকি থেকে গেছে। সুটস লেমাটা ওপরে বলবো। ক্লাস অ্যান্ড ক্যারেক্টার ডেফিনেশন। 4 নম্বর হচ্ছে অর্থোগোনালিটি থিওরেম, এটাকে নিয়ে আমি আরেকটুখানি বলবো। অর্থোগোনালিটি থিওরেম যেটা তুমি ওই গ্রেট অর্থোগোনালিটি থিওরেম যেটা তুমি মানে পড়েছিলে, ওইটাকে নিয়ে আমি আরেকটুখানি বলবো, অর্থোগোনালিটি থিওরেম। সো দ্যাটস ইট। এই তোমাদের চারটে মাত্র টপিক আর বাদ আছে। সুতরাং বুঝতেই পারছো একদিনও লাগবে না আর মেবি। ঠিক আছে? সুতরাং এই 4টে টপিক কভার করার পরে আমি তোমাদের ছেড়ে দেবো। ঠিক আছে? সো ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এত পর্যন্তই। যারা বাইরে থেকে এসছো তারা ক্লিক করে যাও।